ফরেক্স ট্রেডিংয়ের ২৪ ঘন্টার যে জগৎ, সেখানে কিন্তু প্রত্যেকটা সেশনেরই একটা নিজস্ব মেজাজ, একটা নিজস্ব ছন্দ আছে। তো আজকে আমরা নিউ ইয়র্ক সেশনটাকে একটু খুঁটিয়ে দেখব। এই সেশনটা কিন্তু এর গতি আর বড় বড় মুভমেন্টের জন্য বেশ পরিচিত। চলুন তাহলে এই রোমাঞ্চকর সেশনের রহস্যটা একটু ভেদ করা যাক। এই কথাটা শুনলেই তো নিউ ইয়র্ক শহরের ছবিটা চোখে ভেসে ওঠে, তাই না? আর ঠিক এই শহরের মতোই নিউ ইয়র্ক ট্রেডিং সেশনও কিন্তু ভীষণ গতিময়, সবসময় পড়ো আর এখানে সিদ্ধান্ত নিতে হয় খুব তাড়াতাড়ি। এটা এমন একটা জায়গা যেখানে দিনের শেষেও কিন্তু অনেক বড় লাভ বা লোকসানের সুযোগ থাকে। পুরো বিশ্বের ট্রেডিং দিনটাকে যদি একটা নাটক ভাবা যায়, তাহলে নিউ ইয়র্ক সেশন হলো তার শেষ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্কটা। ইউরোপে ট্রেডাররা যখন লাঞ্চ সেরে ডেস্কে ফেরে, ঠিক তখনই এই সেশনটা শুরু হয়, আর মার্কেটে চলে আসে একটা নতুন উত্তেজনা। এই সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ভাবুন একবার, নিউ ইয়র্কে যখন সকাল ৮টা, ইউরোপে তখন দুপুর গড়িয়ে গেছে। এর মানে হলো দুটো বিশাল বাজার একই সাথে খোলা থাকছে, আর এটাই কিন্তু ট্রেডিংয়ের জন্য একটা অসাধারণ পরিবেশ তৈরি করে দেয়। আর এখানে একটা দারুণ তথ্য আছে। সারা বিশ্বে যত ফরেক্স লেনদেন হয় তার প্রায় ১৭% কিন্তু এই নিউ ইয়র্ক সেশনে হয়। মানে বুঝতেই পারছেন, শুধু এই একটা সংখ্যাই বলে দেয় যে এই সেশনটা কতটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে এখন এই সেশনের সময়সূচিটা একটু ভালো করে দেখা যাক, আর এটাও বোঝার চেষ্টা করা যাক যে কোন সময়টা ট্রেডারদের জন্য সবচেয়ে কাজের। কারণ ঠিক সময়ে মাঠে নামাটাই তো আসল, তাই না? এই টাইমলাইনটা একটু খেয়াল করুন। সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত যে সময়টা, ওটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ৪ ঘন্টা নিউ ইয়র্ক আর লন্ডন দুটো সেশনই একসাথে খোলা থাকে। এর মানে কি? এর মানে হলো এই সময়ে বাজারের সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়, মানে লিকুইডিটি থাকে একদম তুঙ্গে, আর ট্রেডারদের জন্য সুযোগও তৈরি হয় সবচেয়ে বেশি। দুপুর ১২টায় যখন লন্ডন সেশন বন্ধ হয়ে যায়, তখন পরিস্থিতি একটু শান্ত হয়ে আসে। তো নিউ ইয়র্ক সেশনটাকে একটা ৩ অঙ্কের নাটকের মতো করে ভাবা যেতে পারে। প্রত্যেকটা অঙ্কের নিজস্ব গতি আর চরিত্র আছে, যেটা একজন ট্রেডারের জন্য বোঝাটা খুব দরকারি। এই ৩টা পর্ব কি কি? প্রথমটা হলো সকালের ব্যস্ততা, যখন আসল অ্যাকশনটা হয়। তারপর আসে দুপুরের নিস্তব্ধতা, যখন মার্কেট একটু দম নেয়। আর সব শেষে হলো বিকেলের সমাপ্তি, যখন ট্রেডাররা দিনের হিসেব নিকেশ মেলাতে শুরু করে। তো সকালের পর্বটাতেই কিন্তু দিনের সবচেয়ে বড় মুভমেন্টগুলো দেখা যায়। কারণটা সহজ, লন্ডন আর নিউ ইয়র্ক দুটো বাজারই তখন পুরোদমে চলছে, তাই কারেন্সি পেয়ারগুলো থাকে অনেক বেশি সক্রিয়। দুপুর ১২টার পর লন্ডন মার্কেট বন্ধ হয়ে যায়, আর তার সাথেই বাজারের লেনদেনের পরিমাণ, যেটাকে আমরা ভলিউম বলি, আর দামের ওঠানামা মানে ভলাটিলিটি, দুটোই কমে আসে। এই সময়টা তাই ট্রেডিংয়ের জন্য একটু শান্ত থাকে। আর দিনের শেষে, বিশেষ করে স্টক মার্কেট বন্ধ হওয়ার পর, ফরেক্স মার্কেটের অ্যাক্টিভিটিও প্রায় শেষ হয়ে আসে। এই সময়টায় ট্রেড করা কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ হতে পারে, কারণ বাজারে ক্রেতা বিক্রেতা কমে যায়, মানে লিকুইডিটি অনেক কম থাকে। আচ্ছা, নিউ ইয়র্ক সেশনের সময় আর ছন্দটা তো বোঝা গেল, কিন্তু আসল প্রশ্ন হলো এই জ্ঞানটাকে কাজে লাগিয়ে একটা ভালো ট্রেডিং কৌশল বানানো যায় কিভাবে? চলুন এবার সেই উত্তরটাই খোঁজা যাক। এই পর্বে আমরা নিউ ইয়র্ক সেশনে ট্রেড করার জন্য কিছু একদম নির্দিষ্ট কৌশল আর জরুরি বিষয় নিয়ে কথা বলবো, যেগুলো মাথায় রাখাটা খুব দরকার। এই সংখ্যাটা দেখুন, ৮৫%। এটা কিন্তু অবিশ্বাস্য রকম গুরুত্বপূর্ণ একটা তথ্য। মানে ফরেক্সের যত ট্রেড হয় তার প্রায় ৮৫%-এর সাথেই কিন্তু মার্কিন ডলার কোনো না কোনোভাবে জড়িত। এক কথায়, ডলারই হল ফরেক্স মার্কেটের রাজা। এর মানেটা কি দাঁড়ালো? মানে হলো, যখনই আমেরিকা থেকে কোনো বড় অর্থনৈতিক খবর আসে, যেমন ধরুন ইন্টারেস্ট রেট বাড়া কমার সিদ্ধান্ত বা চাকরির বাজারের কোনো ডেটা, তখন সেটার ধাক্কা কিন্তু পুরো ফরেক্স মার্কেটে গিয়ে লাগে। তাই এই খবরগুলোর দিকে কড়া নজর রাখাটা আবশ্যক। তাহলে এই সেশনে ট্রেড করার জন্য কয়েকটা মূল বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। প্রথমত, বেশিরভাগ অর্থনৈতিক ডেটা সেশনের শুরুতেই বের হয়, তাই ওই সময় বাজার খুব অস্থির থাকতে পারে। দ্বিতীয়ত, সকালের সময়টাই ট্রেডিংয়ের জন্য সেরা, কারণ লিকুইডিটি তখন সবচেয়ে বেশি থাকে। আর তৃতীয়ত, শুক্রবার বিকেলবেলায় একটু সাবধান থাকতে হবে, কারণ অনেকেই সপ্তাহ শেষের আগে তাদের ট্রেড ক্লোজ করে দেয়, যার ফলে মার্কেটে হঠাৎ করে উল্টো মুভমেন্ট দেখা যেতে পারে। এখন প্রশ্ন হলো, কোন কারেন্সি পেয়ারগুলো নিয়ে ট্রেড করা যেতে পারে? যেহেতু মার্কিন ডলারই এই সেশনের মূল চালিকা শক্তি, তাই যে পেয়ারগুলোতে ইউএসটি আছে সেগুলোর দিকেই নজর দেয়া ভালো। যেমন ধরুন ইউরো ইউএসটি, জিবিপি ইউএসটি বা ইউএসটি সিএডি। এই পেয়ারগুলোতেই সবচেয়ে বেশি অ্যাকশন দেখা যায়, আর লিকুইডিটি বেশি থাকার কারণে ট্রেড করাটাও অনেক সহজ হয়। এই টেবিলটা দেখুন,
এটা বেশ পরিষ্কার একটা ধারণা দেয় যে প্রধান পেয়ারগুলোতে সাধারণত কতটা মুভমেন্ট হতে পারে। যেমন জিবিপি ইউএসডি পেয়ারে গড়ে প্রায় 99 পিপের মুভমেন্ট দেখা যায়। এই যে পিপ, এটা হলো কারেন্সি পেয়ারের দামের সবচেয়ে ছোট পরিবর্তন। তো 99 পিপের মুভমেন্ট মানে কিন্তু এখানে বেশ ভালো সুযোগ থাকতে পারে। তবে হ্যাঁ, এটা মনে রাখতে হবে যে এগুলো কিন্তু গড় হিসেব, বাজারের অবস্থা অনুযায়ী এটা বদলাতেও পারে। এতক্ষণ তো নিউ ইয়র্ক সেশনের অনেক কিছু নিয়েই কথা হলো। এখন আসল প্রশ্নটা হলো, এই সেশনটি কি সব ট্রেডারের ট্রেডিং স্টাইলের সাথে খাপ খায়? ব্যাপারটা খুব সহজ। যদি কেউ খবরভিত্তিক ট্রেডিং করেন, মানে মার্কিং অর্থনৈতিক ডেটার উপর ভিত্তি করে ট্রেড করতে ভালোবাসেন আর দিনের বেলায় ট্রেড করতে পছন্দ করেন, তাহলে নিউ ইয়র্ক সেশন তার জন্য দারুণ একটা জায়গা। কিন্তু অন্যদিকে যদি কেউ বেশি অস্থিরতা পছন্দ না করেন বা একটু শান্ত পরিবেশে কম ঝুঁকি নিয়ে ট্রেড করতে চান, তাহলে তার জন্য হয়তো এশিয়ান বা অন্য কোনো সেশন ভালো বিকল্প হতে পারে। দেখুন, প্রত্যেকটা ট্রেডিং সেশনেরই কিন্তু নিজস্ব সুযোগ আর চ্যালেঞ্জ আছে। নিউ ইয়র্ক সেশনের এই খুঁটিনাটিগুলো জানার পর এখন সিদ্ধান্ত নেওয়ার পালা যে কোন মার্কেটের ঘড়ি ধরে ট্রেড করা হবে, কোন সময়টা নিজের কৌশলের জন্য সবচেয়ে উপযুক্ত। আশা করি এই বিশ্লেষণটি সবার ট্রেডিং যাত্রায় কাজে লাগবে।